এদিকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক। জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বলছেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতালিতে ভিসা দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চুক্তির নামে কোটি টাকার প্রতারণা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করেছে। রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। পুলিশ সুপার জানান, ইতালিতে ভিসা দেওয়ার কথা বলে প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে ভুয়া ভিসা, আবার অনেকের পাসপোর্ট আটকে রেখে করা হয়েছে হয়রানি। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন মিয়া জানান, ভিজিট ভিসার কথা বলে ফরিদপুরে এক ভুক্তভোগীর সঙ্গে 22 লাখ টাকা চুক্তি করা হয় এবং সেখান থেকে 7 লাখ টাকা অগ্রিম নেওয়া হয়। মিলন মিয়া বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতেন এবং সহযোগীদের হয়ে কাজ করতেন। জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে যা বললেন সালাউদ্দিন। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে, এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরো দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এর সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি। সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ার সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাউদ্দিন আহমদ। পদত্যাগ করলেন ঢাবি বাকশাসের মুখ্য সংগঠক। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত 19 আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বশীল সময় আমি সর্বোচ্চ আন্তরিকতা প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থী বান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। তিনি আরো লেখেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। হাসিবের ভাষ্য, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল তা বাস্তবায়নের সামনে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। জানা যায়, ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম মূলত 2 পদে মনোনয়ন জমা দেন, একটি এজিএস, অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপজ্জনক। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে কিছু রাজনৈতিক দল। এ ধরনের দাবি শুধু অনভিপ্রেতই নয়, বরং সম্পূর্ণ অগণতান্ত্রিক ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক। তিনি বলেন, অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াত ইসলামের নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, অথচ আজ সেই জামায়াতই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে। এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক। মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে রাজুক ক্ষতি করে ফেলেছে বলছেন পরিবেশ উপদেষ্টা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মন্ত্রী এমপি সহ তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে রাজউক ক্ষতি করে ফেলেছে। বন কেটে প্লট করা হয়েছে। যখন রাজউক ডিটেইল এরিয়া প্ল্যান করে তখন ব্যবসায়ীরা তাদের স্বার্থে সেটির বিরোধিতা করেছে। পরিবেশ উপদেষ্টা বলেন, বাড়তে থাকা তাপমাত্রা এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং বাংলাদেশের প্রতিটি নাগরিকের বাস্তব অভিজ্ঞতা। তাপমাত্রা বৃদ্ধি একটি বৈশ্বিক ঘটনা হলেও এর প্রভাব বাংলাদেশে অনেক বেশি তীব্র, যা আমাদের জনস্বাস্থ্য ও অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি বলেন, কেবল গবেষণা প্রতিবেদনে সীমাবদ্ধ না থেকে সুপারিশগুলোকে সময় সীমাবদ্ধ কর্মপরিকল্পনায় রূপ দিতে হবে। প্রতিটি সংস্থাকে নিজ নিজ ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং জাতীয় পর্যায়ের অংশীদারদের দায়িত্ব নিতে হবে, যাতে সুপারিশগুলো কার্যকর পদক্ষেপে পরিণত হয়। নগর পরিকল্পনা চ্যালেঞ্জ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, তাপদাহ মোকাবিলায় আমাদের নগর পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। কম কংক্রিট, বেশি সবুজায়ন, কার্যকর গণপরিবহন, ছাদ বাগান এবং ভূমি ব্যবহার পরিকল্পনার কঠোর বাস্তবায়ন জরুরি। তিনি আরো উল্লেখ করেন, সিটি কর্পোরেশনগুলো ইতিমধ্যে ব্যাপক সবুজায়ন কার্যক্রম শুরু করেছে, তবে এই উদ্যোগকে আরো বিস্তৃত করা প্রয়োজন। সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু সহনশীলতার সঙ্গে সুশাসন ও নাগরিক আচরণের পরিবর্তনের সম্পর্কের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, গঠনমূলক সংস্কারের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক পরিবর্তনও দরকার। ছোট ছোট পদক্ষেপ যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো বড় প্রভাব ফেলতে পারে। সবুজ নগর মানে সুস্থ জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, জা পেসনে ডিভিশনাল ডিরেক্টর বাংলাদেশ ও ভুটান বিশ্ব ব্যাংক এবং ডক্টর ফেও ঝাং, প্র্যাকটিস ম্যানেজার সাউথ এশিয়া হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্র্যাকটিস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ এবং সিনিয়র হেলথ স্পেশালিস্ট ওয়ামেক এ রাজা। কেমন সংবিধান চান, জানালেন এনসিপি নেতা আক্তার হোসেন। আমরা চাই এমন সংবিধান, যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে, বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে, ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জারি রাখতে পারে। সংবিধান নিয়ে আকাঙ্ক্ষা তুলে ধরে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরের যুব শক্তির কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে এনসিপির যুব সংগঠক জাতীয় যুব শক্তি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পারে এমন সংবিধান চান উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আরো বলেন, আমরা এমন সংবিধান চাই যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে, বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে। নতুন সংবিধান না হলে এসব চাওয়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে। কোর্ট সিদ্ধান্ত যদি বাতিল করা